আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন জনগণ যদি ইউনূসকে সত্যি সত্যি গণধোলাই দেয়, মার্কিনীরা ইউনূসকে বাঁচাতে আসবে না। ইউনূস সত্যি সত্যি দেশটা বিক্রি করে দেওয়ার পরও কেন বাংলাদেশের মানুষ ক্ষেপল না? সবকিছু জানাজানি হয়ে যাওয়ার পরও মানুষ যে ক্ষেপল না, এই প্রশ্নটা আমাদের সবার মনে উদিত হচ্ছে না? এই প্রশ্ন আপনার মনে উদিত হোক বা না হোক, প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ভেতরে ঢোকা আমাদের জন্য খুবই জরুরি। আমরা যদি এই প্রশ্নের উত্তর না খুঁজে বের করি, আমরা বাংলাদেশের সমস্যা বুঝতে পারবো না। দেখুন, এর মধ্যে বিশেষ করে মাহবুব কামাল সাহেব, সাংবাদিক, উনি তো খুব সুস্পষ্টভাবে উনি কালের কণ্ঠে গিয়ে এই টক শোটা করেছেন এবং সংক্ষেপে কিন্তু উনি এই চুক্তির এটা তুলে ধরেছেন। অবশ্য মাহবুব কামাল সাহেব ওখানে একটা কথা বলেছেন, এটা হয়তো বাংলাদেশে অবস্থানের কারণে বা কি জন্য সেটা বুঝলাম না। উনি বললেন যে এক বিশ্ব উন্মাদ অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প আর এক বাংলাদেশি উন্মাদ ইউনূস, এই দুইজনের পাল্লায় উনি পড়েছেন বা বাংলাদেশ পড়েছেন। না রে ভাই, ট্রাম্প সাহেব উন্মাদ না, উনি ওনার স্বার্থ বোঝেন, সেই অনুযায়ী কাজ করেন। ওনাকে আপনি বড়জোর ইডিওসিনক্রেটিক বলতে পারেন, অদ্ভুত বলতে পারেন, কিন্তু ইউনূস তো আউট অ্যান্ড আউট একটা ক্রিমিনাল। ইউনূসকে আপনার উন্মাদ বা পাগল বলার কোনো সুযোগ কি আছে? যা হোক, এগুলো টক শো করতে হলে, ভদ্র কথা বলতে হলে হয়তো বলতে হয়, কিন্তু আমার প্রশ্নটা কিন্তু আমি সবাইকে ভেবে দেখতে বলবো যে কেন ইউনূস এই বাংলাদেশ সত্যি সত্যি বিক্রি করে দেওয়ার পরও এবং সবকিছু জানাজানি হয়ে যাওয়ার পরও, এমনকি দেখেন বাংলাদেশ ধ্বংসকারীদের অন্যতম এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, চিন্তা করেন, হিন্দু হয়েও সে এমন একটা অবস্থান সমাজে জীবনে গ্রহণ করেছে যেটা বাংলাদেশের হিন্দুদের জন্য সবচেয়ে ক্ষতিকর। আমরা পিনাকি আর আর আরেকটা আছে গৌতম দাস, ওদের কথা বাদই দিলাম, এগুলা তো সব স্বাধীনতা বিরোধীদের সাথে চলে গেছে। সেই সেই দেবপ্রিয় কিন্তু বলতেছে যে কি করে এই ইউনূসের চুক্তির সম্পর্কে বিরুদ্ধে বলছে। আর একটা লাল জঙ্গি আনু মোহাম্মদ বলছে, আনু মোহাম্মদ তো নিজে অর্থনীতির প্রফেসর, অর্থনীতির ছাত্র। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকটা মেয়ে টিচার, নামটা মাহা মির্জা নাকি, সেও বলছে এগুলো আবার সব লাল জঙ্গি। কিন্তু দেখেন, বাংলাদেশের মানুষ এবং লাল জঙ্গিরাও কিন্তু এই 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 চুক্তির একটু বিরোধিতা করে নিজেদের কিন্তু দূরে সরিয়ে নিচ্ছে। আর এদিকে ইউনূসের কিন্তু কোনো ভয়ভীতি নাই। আমরা কিন্তু আগে দেখতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ইউনূসের ব্যাপারে কোনো কথাবার্তা বললে সে কিন্তু একটা দিত, সে সবসময় একটা একটা আপনার রিজয়েন্ডার এডেন্ডাম অর্থাৎ প্রতিবাদ লিপি দিত বা নিজের অবস্থান ব্যাখ্যা করত। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে এই ইউনূস সেন্টার থেকে ইউনূস লামিয়ারা যেসব ব্যাখ্যা দিয়েছে সেগুলা যদি আপনারা দেখেন, কোনোটারই কিন্তু সদুত্তর তারা দেয় নাই। ইউনূস সবসময় তার সেই সেই নোবেল বিজয় এবং পৃথিবীর সামনে পরিচিত এবং ধাপ্পাবাজি, এগুলো দিয়ে সে কিন্তু উত্তর দিয়েছে। কিন্তু আমি খুব আগ্রহ ভরে অপেক্ষা করছিলাম যে এত কিছুর পরে ইউনূস সেন্টার, ইউনূসের সাঙ্গপাঙ্গরা কোনো একটা উত্তর দিবে, কিন্তু ওরা কিন্তু দিচ্ছে না। আমি বিশ্বাস করি না যে এরা উত্তর দেওয়ার মতো চতুর না। তাহলে কেন দিচ্ছে না? হতে পারে এমন ভাবে ইউনূস ধরা খেয়েছে যে উত্তর দেওয়ার আর মুখ নাই। না হলে হয়তো এরা সময়টা ব্যয় করছে চিন্তা করে কত বুদ্ধি করে ইউনূসের পক্ষে একটা উত্তর দেওয়া যায়। কিন্তু বাংলাদেশের মানুষ, অনেক মানুষ কিন্তু বুঝে গেছে ইউনূস কিভাবে দেশটা বিক্রি করলো এবং এত নির্লজ্জভাবে বিক্রি করলো এবং এত উলঙ্গভাবে ধরা খেলো, তবু বাংলাদেশের মানুষ কিন্তু কিচ্ছু বলছে না, একদম না, কোনো কিচ্ছু বলছে না। কিন্তু এর তাৎপর্যটা আমরা কি ধরতে পারছি? আমি বারবার রহস্য সৃষ্টি করছি না, ঘুরে ফিরে, কিন্তু উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করব। দেখুন, এই যে 24-এর জঙ্গিরা বা বাংলাদেশের যারা স্বাধীনতা বিরোধী
মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি করে। মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি বলতে আমরা সুস্পষ্টভাবে ৭২-এর সংবিধান বিরোধী রাজনীতি বুঝি। এবং মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাকে যারা গালিতে পরিণত করেছে তাদের সেই গালিকে তাদের ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনা, ৭২-এর সংবিধান বোঝাতে হবে। সেই আলোচনা এখানে না, কিন্তু আমাদের ওখানে ঘুরে ফিরে চলে যেতে হবে। আজকে একজন আমাকে প্রশ্ন করছেন যে আপনি এত পুরনো কথা বলেন, নতুন প্রজন্ম কিভাবে বুঝবে? নতুন প্রজন্মকে আমরা বোঝাবো, সময় দিন। হ্যাঁ, আমাদের বিশাল বাহিনী তৈরি হয়ে যাচ্ছে। আমি তো ফেসবুকে দেখি, এবং আওয়ামী লীগের হয়ে কেন আওয়ামী লীগ এদেরকে প্রমোট করে না জানি না, কত তরুণ তরুণ লেখক এত সুন্দর সুন্দর লেখা লেখে ফেসবুকে, আমি পড়ে মুগ্ধ হয়ে যাই। আমি যতটা পারি শেয়ার করার চেষ্টা করি। এখানেও আমি নাম নিচ্ছি না, নাম নিলে আবার অনেকে মনে করে যে ২ জনের ৪ জনের নাম নিলাম, আমিও তো কাজ করছি, আমার নামটা বাকি থেকে গেল, এই ধরনের। ঠিক আছে, যারা সৃষ্টিশীল কাজ করে তাদেরকে আসলে সেই জায়গায় কষ্ট লাগতেই পারে, যে কিন্তু মানে যে কাজটা করছে সে তো আন্তরিকতার সাথে করছে, কেউ ভালো করছে কেউ খারাপ করছে, কিন্তু সবার কাজেরই তো মূল্য আছে। সেই দিক থেকে আমি নামটা নিতে পারছি না, কিন্তু আওয়ামী লীগের উচিত সচেতনভাবে যারা খুব ভালো লিখছে, বিশেষ করে ইন্টেলেকচুয়ালি যারা খুবই ক্যাপেবল, তাদেরকে আপনার প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। প্রতিষ্ঠিত না করলে তো আসলে এরা একদিন হারিয়ে যাবে। আপনার বিশ্বের সবচেয়ে বড় বড় মানুষ কিভাবে তৈরি হয়? আগে নিজের সমাজ তাকে সেই মর্যাদাটা দেয়। সেটা আমাদের আওয়ামী লীগ করবে, এটা আমি চাই তারা করুক। যাই হোক, আবার আমি ওই প্রশ্নের উত্তরেই ফিরে আসি। দেখুন, ইউনূস দেশ বিক্রি করে দিল, বাংলাদেশের মানুষ খেপল না। তাহলে বলুন, এখান থেকে আমরা কি উপসংহারে আসতে পারি? উপসংহারটা অত্যন্ত সহজ। বাংলাদেশের মানুষের কাছে দেশ বিক্রি আসলে কোনো ইস্যুই না। আপনি অর্থাৎ বাংলাদেশের মানুষের কাছে যদি দেশ বিক্রি কোনো ইস্যু হতো, তাহলে যখন দেশটা সত্যি সত্যি বিক্রি হয়ে গেল একটা বাণিজ্য চুক্তির মাধ্যমে, আপনারা অনেকে মাহবুব কামালের সেই ইন্টারভিউ শুনেছেন, এবং যারা শুনেননি তারা শুনে নেবেন। উনি খুব সুন্দরভাবে ওটা তুলে এনেছেন, আমি সেই জায়গায় গেলাম না। কতভাবে ইউনূস এই চুক্তির মাধ্যমে ইউনূস, খলিল এবং ২৪-এর ডাকাত দল যারা রাষ্ট্র দখল করেছিল, সেই জঙ্গি সন্ত্রাসী সবাই মিলে কিভাবে দেশটাকে আপনার দীর্ঘমেয়াদী একটা নাগপাশে আবদ্ধ করে ফেলেছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে কোনো চুক্তির আপনার এই রকম অসমতা, অর্থাৎ এক পক্ষকে করতে হবে, আরেক পক্ষের সেটা পালন করার দরকার নাই। হ্যাঁ, মাহবুব কামাল সাহেব বলেছেন ওই যে আপনার মার্কিনী প্রোডাক্ট বাংলাদেশে ঢুকবে, সেটার কোনো বাছ বিচার করা যাবে না। সামরিক যন্ত্রপাতি সব মার্কিনীদের কাছ থেকে কিনতে হবে, কতগুলো বোয়িং বিমান কিনতে হবে, সেটা এখন আর থেকে ফ্রান্স থেকে কেনা যাবে না, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন। চিন্তা করে দেখুন, বাণিজ্য চুক্তি এটা বহু গভীরে। আমি যে আলোচনায় ঢুকেছি এটা লম্বা করতে চাই না, আপনারা সবাই বলেন, এমনিতে তো আমার এই ইউটিউব কেউ দেখে না, যারা দেখেন তারা সংক্ষিপ্ত করতে বলেন। দীর্ঘ আলোচনার এখানে দরকার। এবং দেশ বিক্রি কাকে বলে এমন একটা শিক্ষা বাঙালিকে ইউনূস দিয়ে গেল, কিন্তু বাঙালি ক্ষুধায় মরে যাবে এই চুক্তি যদি সত্যি সত্যি বাস্তবায়ন হয়। ইউনূসকে কিন্তু কিচ্ছু বলবে না। এবং এইটা সত্য না যে মার্কিনীদের ভয়ে তারা ইউনূসকে বলছে না, এটাও কিন্তু সত্য না। কারণ হলো, জনগণ যদি ইউনূসকে সত্যি সত্যি গণধোলাই দেয়, মার্কিনীরা ইউনূসকে বাঁচাতে আসবে না। কিন্তু ইউনূসকে কিছু বলছে না, কারণ আসলে বাংলাদেশের মানুষের দেশ বিক্রিতে কিচ্ছু এসে যায় না। কিন্তু যদি বলে যে ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, তারা আর এটা যাচাইও করবে না যে দেশটা কি সত্যি সত্যি বিক্রি হলো ভারতের কাছে, যাচাই করবে না, সবাই রাস্তায় নেমে চলে আসে। কি অদ্ভুত ব্যাপার না? তাহলে দেশ বিক্রি, ভারতের বিরুদ্ধে যে দেশ বিক্রির কথাটা আসে, এতে যে সবাই রাস্তায় নেমে যায়, এবং কোনো প্রমাণ আজ পর্যন্ত কারো কাছে নাই কিভাবে ভারতের কাছে রাষ্ট্রটা বিক্রি হলো। তারপরে আপনার যখন মার্কিনীদের কাছে সত্যি সত্যি বিক্রি হয়ে গেল, কেউ যখন রাস্তায় এলো না, তাহলে আপনি এই অবস্থাটাকে, এই মানুষের মনের বা মগজের এই অবস্থাটাকে আপনি কি ব্যাধি ছাড়া আর কিছু বলতে পারবেন?
মানসিক রোগ ছাড়া কি আর কিছু বলতে পারবেন? নিজেকে একটু প্রশ্ন করবেন। দেখুন, যে কোনো চুক্তিতে আপনার সমতাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে জিনিসটা আমি এখানে একটা চুক্তির উদাহরণ দেই। আমাদের প্রজন্ম বা আরো সিনিয়র যারা, জুনিয়র যারা, বা জুনিয়র বলতে আমি জুনিয়র মানে চাকরি বা কাজে কর্মে জুনিয়র বলছি না, মানে বয়সে যারা আমাদের চেয়ে একটু ছোট, তারা হয়তো শুনে থাকবেন যে বিএনপি সহ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী সকল দল একসময় কিন্তু জজবাতুল তো ওইটা বলে যে শেখ মুজিব ওই যে 25 বছর মেয়াদি একটা গোলামি চুক্তি করেছে। আমি এটা কার কাছ থেকে বেশি শুনতাম জানেন? আপনারা যারা পছন্দ করেন আলু আলু চৌধুরী, বদালু, বদরুদ্দোজা চৌধুরী, এইরকম লোকজনের বলতো। অর্থাৎ বিএনপি রাজনীতি করলে যেটা হয় আর কি, যে মিথ্যা কথা তো বলতেই হবে। অবশ্য মিথ্যা কথা সব রাজনীতিবিদ, সব দলের রাজনীতিবিদরাই বলে। এই বদরুদ্দোজা চৌধুরীর মুখে শুনেছি আমি যে 25 বছরের গোলামি চুক্তি। এবং ওই দলগুলা, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা ওই ওই ভারত বাংলাদেশ এই মৈত্রী চুক্তিকে যে 25 বছরের গোলামি চুক্তি করে তারা রাজনৈতিক ক্ষমতা দখল করেছে, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এই যে কি আছে এই চুক্তিতে, কি জন্য এটাকে গোলামির চুক্তি বলে, শুধু এই কৌতূহল নিয়ে আমি 25 বছরের গোলামি চুক্তিটা পড়েছিলাম, যেটা এখন আর কার্যকর নাই। আওয়ামী লীগ এটা আর ইয়ে করে নাই। এবং আওয়ামী লীগের দুর্বলতাটা এখানে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আওয়ামী লীগ কখনোই কিন্তু, আমি তখনও দেখি নাই আওয়ামী লীগ এত বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও এই 25 বছরের গোলামি চুক্তি যে গোলামি চুক্তি না, এটা যে একেবারে একটা ফেয়ার চুক্তি ছিল, এটা কিন্তু তারা ব্যাখ্যা করে নাই। তারা ভয় পেয়ে যায়, মানে হিন্দু আসলেই তারা ভয় পেয়ে যায় যে মুসলমান নিজেকে প্রমাণ করতেই হবে। এই জায়গা থেকে আওয়ামী লীগের অবশ্যই বের হয়ে আসতে হবে। এখন বলি, দেখেন, আমি যখন ওই গোলামি চুক্তিটা অতি আগ্রহে পড়লাম এই জন্য যে আসলে কি কোন লাইনটা এখানে আছে, যেই লাইন শুনে এইটাকে গোলামি চুক্তি বলে অভিহিত করা যায়। নিশ্চয়ই তো কোনো ক্লু আছে বা কোনো একটা লাইন আছে, না তাই না? এইটাকে গোলামি চুক্তি এইভাবে বলে রাজনৈতিক ক্ষমতা দখল করে ফেলতেছে। গোলামি চুক্তি বলে 91 সালে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে আসে। বিএনপির 91 সালে রাষ্ট্র ক্ষমতায় মানে ভোটের মাধ্যমে বিজয়ী হওয়ার তো একটা বড় কারণ ছিল যে তারা ভারত বিরোধী, এবং এই জন্য বিএনপি বুঝে শুনেও তো ভারত বিরোধিতা ত্যাগ করে না। ইদানিং ভারত নিয়ে কিছু বলে না, কারণ এখন অবস্থাটা তাদের জন্য অনেক জটিল। তখন তো তারা এই জজবা তুলে ক্ষমতায় এসেছিল। জানেন, আপনারা যদি কেউ পান, সুযোগ পান, এই 25 বছরের মৈত্রী চুক্তিটা পড়ে দেখবেন। একটা লাইন নাই যেখানে অসাম্যের কথা আছে। অর্থাৎ এখানে যেমন সোজা ওই মাহবুব কামাল সাহেব যেটা বলেছে যে আমেরিকান মালপত্রের কোনো মানে এখানে প্রশ্ন তোলা যাবে না গুণগত, কিন্তু বাংলাদেশি মালপত্র তারা পরীক্ষা নিরীক্ষা কতভাবে করে ওইখানে গেলে এটা তো আমরা জানি। সেই 25 বছরের চুক্তিতে একটা লাইন ছিল না যেটা ভারত পারবে বাংলাদেশ পারবে না, যেটা ভারত পারবে বাংলাদেশ পারবে না। এরকম চুক্তিটা খুব বেশি বড় না, আমি তো 15, 20, 25 বছর আগে পড়েছি, হুবহু বলতে পারবো না, কিন্তু আমি একটা বাক্য সেখানে পাইনি যেখানে অসাম্য আছে, অর্থাৎ ভারত পারবে বাংলাদেশ পারবে না। সেটাকে কিন্তু একটা সম্পূর্ণ ফেয়ার চুক্তিকে গোলামের চুক্তি বলে বলে কিন্তু 91 সালে বিএনপি ক্ষমতায় চলে এসেছে। চিন্তা করতে পারেন? আর আজকে সত্যিকারের একটা গোলামি চুক্তি করে দেওয়ার পরও বাংলাদেশের মানুষ কিন্তু কোনোভাবেই কিন্তু খেপছে না। তার মানে কি আপনি বলবেন যে বাংলাদেশের মানুষ, এটা এই কনক্লুশনটা আসা যায় না যে আসলে দেশ বিক্রিটা বাংলাদেশের মানুষের কাছে কোনো ইস্যু না, তাদের কাছে একটাই ইস্যু যে ভারতের নামে কিছু হলেই, অর্থাৎ আপনি মিথ্যা কথা বললেও সবাই রাস্তায় বের হয়ে যাবে। অর্থাৎ তারা এমনভাবে মগজ ধোলাইকৃত হয়েছে যে তারা ভারতের কথা শুনলেই তাদের ঘৃণাটা চলে আসে। এই ঘৃণা কিন্তু ইসলাম ধর্মকে ব্যবহার করে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের মানুষের মনে ছড়িয়ে দিয়েছে। হিন্দু দেখলেই তারা ঘৃণা করে, ভারত দেখলেই তাদের ঘৃণায় কিন্তু তাদের আপনার মাথা গরম হয়ে যায়। কিন্তু কেউ কিন্তু এটা ব্যাখ্যা করে দেখেন। আমি সারা পৃথিবীর কথা বলতে পারি একেবারে চোখ বন্ধ করে, বিশ্বের 57টা মুসলমান দেশ আছে, কোন মুসলমান দেশ তার পাশের দেশের মানুষ অন্য ধর্মের হলে তাদেরকে এইভাবে ঘৃণা করে না। বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা যেভাবে, এবং স্বাধীনতা বিরোধী এমনকি আপনার মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে কেউ নাই।
আমি নিজেও ঘৃণা করি, আমি স্বীকার করছি আমি ঘৃণা করি, কিন্তু আমি আমার ঘৃণাটা নিয়ে সচেতন আছি। এই সচেতনতাটা আপনার থাকতে হবে যে ভারতকে আপনার ঘৃণা করা, এটা যে আপনার একটা ব্যাধি। আমি যে ভারতকে ঘৃণা করি, আমি অবশ্য এখন আর ঘৃণা করি না, কিন্তু এই প্রসেসগুলোর মধ্য দিয়ে কিন্তু আমি এসেছি যে ভারতের বিরুদ্ধে দেশ, ওই যে বললাম না, আমি যে খুঁটিয়ে খুঁটিয়ে 25 বছরের সেই যে মৈত্রী চুক্তি ছিল, চুক্তিটা আমি কেন খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি? কারণ আমিও তো হিন্দুদের ঘৃণা করতাম, ভারতকে ঘৃণা করতাম মনে মনে, যে কিচ্ছু একটা নিশ্চয়ই আছে, যে না থাকলে কিভাবে কিভাবে এত বড় বড় লোক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন যেমন বেগম খালেদা জিয়া, রাষ্ট্রের বড় বড় মন্ত্রী হবেন যেমন বদরুদ্দোজা চৌধুরী, রাষ্ট্রপতিও হয়েছেন, এরা কিভাবে এরকম মিথ্যা কথা বলতে পারে? সেই কৌতূহল থেকে কিন্তু আমি ওই মৈত্রী চুক্তি পড়ে একটা লাইন কেউ দেখাতে পারবে না যেখানে অসাম্য ছিল। তারপরে দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের বিরুদ্ধে কিছু বললে আর কোনো যাচাই বাছাই করে না, এমনি উলঙ্গ হয়ে সব রাস্তায় নেমে চলে আসে। শেখ হাসিনা কিভাবে এই বাংলাদেশকে যে চালিয়েছেন, উনি এইরকম আপনার সম্পূর্ণরূপে আপনার মগজ ধোলাইকৃত এবং এবং আপনার ব্যাধি আক্রান্ত একটা জাতিকে। তো শেষ কথাটা বলে শেষ করি, দেখেন এই ব্যাধিটা কিন্তু এসছে, এটা ইসলাম ধর্মের পক্ষে কিছু না, এটা হলো পাকিস্তান পক্ষে, অর্থাৎ পাকিস্তানের যে পরাজিত শক্তি, যারা পাকিস্তানের পরাজয়টা মেনে নিতে পারেনি 1971 সালে, ওরা এখানে একটা সোনার খনি পেয়ে গেছে মিথ্যা কথা বলে ভারত ঘৃণা হিন্দু ঘৃণা ছড়ানোর মধ্যে। আপনি দেখেন সেই পিনাকির ভিডিও দেখেন, কি পরিমাণ ভারত ঘৃণা সে ছড়ায়, কি পরিমাণ হিন্দু ঘৃণা সে ছড়ায়। ওসব পিনাকিকে অনেকে ভারতের বা গোয়েন্দা সংস্থার দালাল টালাল বলে, আমি এগুলা জানি না, কিন্তু সেটা করলেও ভারতের গোয়েন্দা সংস্থা যদি পিনাকিকে রেখেও থাকে, আমি বলবো যে ভারতের গোয়েন্দা সংস্থা এখানে অত্যন্ত আপনার বোকামি করছে। এইরকম ঘৃণা মিথ্যা কথা বলে পিনাকির মতো ঘৃণা তো আর কেউ ছড়াতে পারে না ভারতের বিরুদ্ধে, তাই না? গৌতম দাসের চেয়ে কিন্তু গৌতম দাসের কথা শুনে দেখবেন কিভাবে মিথ্যা কথা বলে, এবং এরা এত চাতুর্যের সাথে বলে, এবং এরা এতটা মেধাবী, এদের কথা শুনলে আপনার কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে করবে। যেভাবে আমি বদরুদ্দোজা চৌধুরীর মুখে এই 25 বছরের গোলামীর চুক্তি শুনে আমি সেই গোলামী চুক্তি নিজেই পড়তে বসে গিয়েছিলাম। আজকেও যারা আপনারা এমনকি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয়েও আপনি ভারতকে হিন্দুকে ঘৃণা করছেন, বুঝতে হবে, আমি তো স্বীকার করলাম আমিও ভারতকে হিন্দুদের ঘৃণা করেছি, কারণ ওই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি এসেছি। আমার হয়তো উত্তরণটা একটু আর্লি হয়েছে, আপনার একটু দেরিতে হওয়া উচিত। এবং আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের কাছে দেশ বিক্রি হয়ে যাওয়া মোটেও কোনো বিষয় না। বিষয় হলো ওই স্বাধীনতা বিরোধীরা যে ধর্মকে ব্যবহার করে, ইসলাম ধর্মকে ব্যবহার করে যে ভারত ঘৃণা হিন্দু ঘৃণা আপনার মধ্যে ছড়িয়ে দিয়েছে, যার একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পরাজিত করা, সেই জায়গায় কিন্তু আপনি ভারত ঘৃণা হিন্দু ঘৃণায় সামিল হয়ে আপনি কিন্তু এই এই স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে কিন্তু আপনি তাদের কিন্তু আপনি প্রাণশক্তি যোগাচ্ছেন, তাদের শক্তি আপনি বৃদ্ধি করছেন। বাংলাদেশের সকল দুঃখের মূল কিন্তু এই এই মিথ্যা ভারত ঘৃণা এবং মিথ্যা অজুহাতের উপর আপনার হিন্দু ঘৃণা ভারত ঘৃণা। এই আমি যে ভারত ঘৃণা হিন্দু ঘৃণার বিরুদ্ধে, এর মানে এই নয় যে আমি ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো আমি জানি না, কিন্তু এটাও আমি বলছি আপনাদেরকে, এই সমস্যা যেটা যে কোনো বৃহৎ এবং ক্ষুদ্র প্রতিবেশীর মধ্যে থাকে, এবং এইটা একটা হিউম্যান সাইকোলজিরও ব্যাপার, যে ভারত চাইলে তো আসলে সে তার ওই সীমানায় এই এই যে 2-4টা বাংলাদেশি চোরা কারবারি বা যারা ঢুকে পড়ে ওইখানে অবৈধভাবে, এগুলা এই 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 বছরে তারা যে 8-10 জন মানুষ হত্যা করে, এটা চাইলে ভারত বন্ধ করে দিতে পারে, কিন্তু ভারত সেটা বন্ধ করে না। এইটা ভারতের, আমি মনে করি কর্তৃপক্ষের এটা কিন্তু আপনার সর্বোচ্চ জায়গা থেকে দেখা উচিত। আবার যারা এই জিনিসটা ক্যাপিটালাইজ করে ওরা কিন্তু বলে যে সারা পৃথিবীর কোথাও কিন্তু এই পরিমাণ খুন হয় না, এটা একটা ডাহা মিথ্যা কথা। আপনি দেখবেন যে মেক্সিকো ইউএস সীমান্তে কত খুন হয় প্রতি বছর, সেগুলো কি আপনারা জানেন? জানেন না। কত জায়গায় কত খুন হয়ে যায় সীমানায়, কিন্তু কিছু জানেন না। কিন্তু যারা এই প্রপাগান্ডাটা করে তারা বলে যে পৃথিবীর আর কোনো সীমানায় এত মানুষ খুন হয় না। আর একটা জিনিস ভারত বাংলাদেশের সাথে যেটা হলো আপনার পানি বন্টনের সমস্যা,
এটা আসলে সমস্যাটা বাংলাদেশেরই, এটা ভারত কোনো সমস্যা তৈরি করে নাই। ভারত বাংলাদেশ যৌথভাবে এইটা মোকাবেলা করার জন্য ভারতের পক্ষ থেকে অনেক ভালো ভালো প্রস্তাব আছে, কিন্তু ওই যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, দেশ বিক্রি হয়ে যাবে, এই ধরনের আপনার মিথ্যা কথার জন্য আমরা কিন্তু ওই জায়গাটা আমরা সমাধান করতে পারি না। ফলে ভারতের পক্ষ থেকে যেমন আপনার ম্যাচুরিটির দরকার আছে, কিন্তু আমাদের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে বাঁচানোর জন্য, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বাঁচানোর জন্য এই ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা আপনাকে সচেতনভাবে ত্যাগ করতে হবে। কারণ ইউনূস দেশ বিক্রি করে ফেলার পর এটা প্রমাণিত হয়ে গেছে যে দেশ বিক্রি আসলে বাংলাদেশের মানুষের কাছে কোনোই বিষয় না। বিষয় হলো ভারতের বিরুদ্ধে যে কোনো গুজব ছড়াইলে কিন্তু সেটা বড় বিষয় হয়ে যায়। বিক্রিও করার আগে না, গুজবেই খেপে যায়। আবার সত্যি সত্যি বিক্রি করে দিলেও খেপে না। কি অদ্ভুত না বিষয়টা? সবাই একটু ভালো করে চিন্তা